মুজিব মানে আর কিছু না, মুজিব মানে মুক্তি। পিতার সাথে সন্তানের না লেখা প্রেম চুক্তি। মুজিব মানে আর কিছু না, মুজিব মানে ভক্তি। গর্বিত শির বীর বাঙালির চিরকালের ভক্তি। মুজিব মানে আর কিছু না, এক যমুনা রক্ত। মুজিব মানে সমাজতন্ত্র। আমি মুজিব ভক্ত, আমি মুজিব ভক্ত। আসসালামু আলাইকুম। প্রতিভা প্রকাশ আয়োজিত নিয়মিত আয়োজন ফেসবুক লাইভের ৭৪তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি জাহানারা রেখা, প্রভাষক, বাংলা বিভাগ, কাঁচকুড়া বিশ্ববিদ্যালয় কলেজ, এবং একজন আবৃত্তিপ্রেমী মানুষ। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যারা যুক্ত হবেন এবং অনুষ্ঠানটি দেখবেন, সবার প্রতি রইল আমার কৃতজ্ঞতা এবং অপার ভালোবাসা। আমি দেখতে পাচ্ছি এরই মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের কিছু বন্ধু। প্রতিভা প্রকাশ এ যাবৎ ৫.৫ শতাধিক বই প্রকাশ করেছে। প্রতিভা প্রকাশ শুধু একটি প্রকাশনা সংস্থাই নয়, একটি সাহিত্য সাংস্কৃতিক সংগঠনও। এর সাথে কাজ করছে একগুচ্ছ তরুণ লেখক। আমাদের স্লোগান তারুণ্যের প্রেরণায়, ঐতিহ্যের চেতনায়। ধন্যবাদ প্রতিভা প্রকাশের জন্য, অনেক অনেক শুভকামনা। বন্ধুরা, ১৫ই আগস্ট গেল মাত্র কিছুদিন আগে। আগস্ট মাস বাঙালি জাতির বেদনার মাস, শোকের মাস। এই আগস্ট মাসে আমি প্রথমেই আমার পরিবেশনা নিবেদন করছি সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। বন্ধুরা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? যদি কেউ কমেন্টস করে জানান তাহলে অনেক বেশি ভালো লাগবে আমার। আমি প্রথমেই আমার পরিবেশনা আমি আজ কারো রক্ত চাইতে আসিনি, নির্মলেন্দু গুণের এই কবিতাটি দিয়ে শুরু করছি। সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি। রেসকোর্স পার হয়ে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি। সমকাল পার হয়ে যেতে সদ্য ফোটা একটি পলাশ গতকাল আমাকে কানে কানে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। শাহবাগ এভিনিউর ঘূর্ণায়িত জলের ঝর্ণাটি আর্তস্বরে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমারও স্বপ্নের প্রতি পক্ষপাত আছে, ভালোবাসা আছে। শেষ রাতে দেখা একটি সাহসী স্বপ্ন গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি।
এই বসন্তের বটমূলে সমবেত ব্যথিত মানুষগুলো সাক্ষী থাকুক। না ফোটা কৃষ্ণচূড়ায় শুষ্ক ভগ্ন অপ্রস্তুত প্রাণের ওই গোপন মঞ্জুরিগুলো কান পেতে শুনুক। আসন্ন সন্ধ্যার কালো কোকিলটি জেনে যাক, আমি আমার পায়ের তলার পুণ্য মাটি ছুঁয়ে আজ সেই গোলাপের কথা রাখলাম, সেই পলাশের কথা রাখলাম, আমি আমার স্বপ্নের কথা রাখলাম। আমি আজ কারো রক্ত চাইতে আসিনি, আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছি। আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছি। ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেক বন্ধুরাই যুক্ত হয়েছেন। অনেক ধন্যবাদ বন্ধুদেরকে। আসলে এই করোনাকালীন সময়ে প্রতিভা প্রকাশ যে চমৎকার এই আয়োজনটি করেছে, এর জন্য সত্যি সাধুবাদ জানাতে হয়। এত সুন্দর আয়োজন, মানুষের মনকে ভালো রাখার জন্য, সময়কে ভালো রাখার জন্য এর চেয়ে ভালো সময় আর মানুষের যেতে পারে না। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেক বন্ধুরা যুক্ত হয়েছেন। আমি আমি একটু পড়ছি আমাদের সাথে যে বন্ধুরা আছেন। হালিম নজরুল, সব ঠিক আছে, চালিয়ে যান, ধন্যবাদ। পাচ্ছি শুনতে, অনুষ্ঠানে আছি, অনেক ধন্যবাদ। আমিনুল ইসলাম সেলিম, প্রিয় কবিতা। আসলেই এই কবিতাটি সবারই ভীষণ পছন্দের একটি কবিতা, আমাদের সবার মন ছুঁয়ে যায় এই কবিতাটি শুনলে। সাথে আছেন যতন দেবনাথ, অন্তচ্ছ আবৃত্তি, অনেক বেশি অনুপ্রাণিত হলাম, সাথেই থাকবেন। হালিম নজরুল, জাতির পিতার প্রতি আমাদের অসীম শ্রদ্ধাঞ্জলি, সত্যি তাই। আগস্ট মাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতার প্রতি আমাদের এই শ্রদ্ধা জ্ঞাপন এবং তার পরিবারের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে না পারলে যেন আমাদের বুকের ভেতরে তো এমনিতেই অনেক ব্যথা, অনেক চাপ, আমরা একটুখানি বলে অন্তত আমাদের অন্তরটাকে হালকা করতে পারি। জানি আমাদের এই ব্যথা কখনোই সারার নয়। বন্ধুরা, আমি আমার পরবর্তী পরিবেশনায় যাচ্ছি। এই পরিবেশনাটিও আমার দেশমাতৃকার প্রতি এবং দেশ বন্দনা বলা যায়। আমি অত্যন্ত পরিচিত একটি কবিতা, সৈয়দ শামসুল হকের আমার পরিচয় কবিতাটি করছি। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আল পথ দিয়ে হাজার বছর চলি, চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। ১৩০০ নদী সুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্রভূমে সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, আমি তো এসেছি সার্বভৌম ১২ ভূঁইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর
অবন ঠাকুর থেকে। এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে। এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে। আমি যে এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে। শুধাও আমাকে, এত দূর তুমি কোন প্রেরণায় এলে? তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে লেখা মুছে দিয়ে আমি বাঙালি। আমার আছে ইতিহাস গর্বের। কখনোই ভয় করি নাকো আমি উদ্যত কোনো খড়গের। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস। আপোষ করিনি কখনোই আমি। এই হলো ইতিহাস। এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান? যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান। তার ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি। চোখে নীল আকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর পলি। চোখে নীল আকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর পলি। পায়ে উর্বর পলি। ধন্যবাদ সবাইকে। আমার সাথে অনেকেই যুক্ত হয়েছেন। মইন মুরসালিন ভাইয়া, কবি জাহানারা রেখা আপুকে শুভেচ্ছা। ভাইয়া আপনাকেও অনেক শুভেচ্ছা। হাসিনা হারভিয়া, শুভকামনা আপু। আপু আপনার জন্য অনেক শুভকামনা রয়েছে। রুবেল হাবিব, শুভেচ্ছা, আপনাকেও শুভেচ্ছা। ইমরান পরশ ভাইয়া, শুভেচ্ছা আপনাকে। আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা ভাইয়া। এবং আমাকে আপনাদের এই পর্বে আমন্ত্রণ জানানোর জন্য সত্যি আমি অনেক কৃতার্থ হয়েছি এবং অনুপ্রাণিত হয়েছি। খুব ভালো লাগছে, আমারও ভীষণ ভালো লাগছে আপনাদের সামনে কিছু পরিবেশন করতে পারছি। আমি এবারে চলে যাচ্ছি রবীন্দ্রনাথে। খুব পরিচিত একটি কবিতা রবীন্দ্রনাথের, আমি সেই কবিতাটি করছি। কবিতাটি হলো কৃষ্ণকলি। অত্যন্ত জনপ্রিয় এই কবিতাটি, কৃষ্ণকলি। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেম মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ। ঘুমটা মাথায় ছিল না তার মোটেই, মুক্তবেণী পিঠের পরে লোটে। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আধার হলো দেখে, ডাকতেছিল শ্যামল দুটি গাই। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে, কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বারেক মেঘের গুরু গুরু। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। এমনি করেই কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে। এমনি করেই কালো কোমল ছায়া
আষাঢ় মাসে নামে তমাল বনে। এমনি করেই শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কৃষ্ণকলি আমি তারেই বলি, আর যা বলে বলুক অন্য লোক। দেখেছিলেম ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ধন্যবাদ। রওশন জাহান আপু অনেক শুভেচ্ছা জানিয়েছেন। হালিম নজরুল ভাইয়া সুন্দর কণ্ঠ। যতন দেবনাথ, যত শুনছি মুগ্ধ হচ্ছি। মইন মুরসালিন ভাইয়া আগামীকাল লাইভে আসবেন, পশ্চিমবঙ্গের লেখক সিকান্দর আলী, জানিয়ে দিলাম ভাইয়া সবাইকে। আরও অনেকেই অনেক অনেক কমেন্ট করছেন, বাহ দারুণ। আমিনুল ইসলাম সেলিম ভাইয়া দেখছেন আমাদের সাথে, আরও অনেকেই যুক্ত হয়েছেন এরই মধ্যে, এবং আরও অনেকেই যুক্ত হবেন। অনেক অনেক কৃতজ্ঞতা সবার প্রতি। আসলে আমাদের অনেক মূল্যবান সময় নষ্ট করে আমরা এই প্রোগ্রামগুলো দেখি, ভীষণ ভালো লাগে। এবারে আমি চলে যাব আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অত্যন্ত বিখ্যাত একটি কবিতা, কামাল পাশা কবিতাটি শোনাব। ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই, অসুর পুরে শোর উঠেছে জোরসে সামাল সামাল তাই, কামাল তুনে কামাল কিয়া ভাই, হো হো কামাল তুনে কামাল কিয়া ভাই। লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট, সাব্বাস ভাই সাব্বাস দেই সাব্বাস, তোর শমশেরে পাঠিয়ে দিলি দুশ্মনে সব জমঘর একদম সেরে। বল দেখি ভাই বল হারে, দুনিয়ায় কে ডর করে না তুর্কির তেজ তলোয়ারে। খুব কিয়া ভাই খুব কিয়া, বুঝদিল ওই দুশ্মন সব বিলকুল সাফ হো গিয়া। খুব কিয়া ভাই খুব কিয়া, হুরহু হুরহু, দস্যুগুলোই সামলাতে যে এমনি দামাল কামাল চাই, কামাল তুনে কামাল কিয়া ভাই, হো হো কামাল তুনে কামাল কিয়া ভাই। শির হতে এই পাও তাক ভাই লাল লালে লাল খুন মেখে, রণভীতুদের শান্তি বাণী শুনবে কে? পিণ্ডারীদের খুন রঙিন, নখ ভাঙা এই নীল সঙিন, তৈয়ার হায় হরদম ভাই ফাটতে জিগার শত্রুদের হিংসুকে দল। জোর তুলেছি সত্যদের, সাবাস জোয়ান সাবাস, খিনজিবি ওই জীবগুলোকে পায়ের তলেই দাবাস। এমনি করে রে এমনি জোরে রে, খিনজিবি ওই জীবগুলোকে পায়ের তলেই দাবাস। ওই চেয়ে দেখ আসমানে আজ রক্ত রবির আভাস, সাবাস জোয়ান সাবাস। হিংসুটে ওই জীবগুলো ভাই নাম ডুবালে সৈনিকের, তাই তারা আজ নেস্ত নাবুদ, আমরা মোটেই হই নিজের। পরের মুলুক লুট করে খায় ডাকাত তারা ডাকাত, তাই তাদের তরে বরাদ্দ ভাই আঘাত, শুধু আঘাত। কি বলো ভাই সেঙাত। হুরহু হুরহু, দোনজি দলে দলতে দাদা এমনি দামাল কামাল চাই, কামাল তুনে কামাল কিয়া ভাই, হো হো কামাল তুনে কামাল কিয়া ভাই। আজাদ মানুষ বন্দি করে অধীন করে স্বাধীন দেশ, কুলমুলুকের কুষ্টি করে জোর দেখালে কদিন বেশ। মোদের হাতে তুর্কি নাচন নাচলে তাধিন শেষ। হুরহু হুরহু, বদনসিবের বরাত খারাপ বরাত দোতাই করলে কিনা আল্লাহ,
পিশাচগুলো পড়লো এসে পেল্লায়, এই পাগলাদেরই পাল্লায়, এই পাগলাদেরই পাল্লায়, ওদের কল্লা দেখে আল্লাহ ডরায়, হল্লা শুধু হল্লা, ওদের হল্লা শুধু হল্লা। এক মুরগির জোর গায়ে নেই, ধরতে আসেন তুর্কি তাজি মর্দগাজি মোল্লা। হা হা হা, হেসে নাড়ি ছেড়ে বা, হা 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 হা। সাচ্চা ছিল সৈন্য যারা, শহীদ হলো মোরে। তোদের মতন পিঠ ফেরেনি, প্রাণটা হাতে করে, ওরা শহীদ হলো মোরে। পিঠ নিখে পিঠ যে তোদের ট্রিট হয়েছে এমন, পৃষ্ঠে তোদের বর্ষা বেধা, বীর সে তোরা এমন। মুদ্দারা সব যুদ্ধে আসিস, খুন দেখেছিস বীরের, হা দেখ টকটকে লাল, কেমন গরম তাজা। মুদ্দারা সব, এরাই বলেন হবে রে রাজা। আরে যা যা, উচিত সাজা তাই দিয়েছে শক্ত ছেলে কামাল ভাই। এই তো চাই, এই তো চাই, থাকলে স্বাধীন সবাই আছি, নেই তো নাই, নেই তো নাই। মার দিয়া ভাই মার দিয়া, দুশ্মন সব হার গিয়া, কেল্লা ফতে হো গিয়া, পরোয়া নেহি জানে দো ভাই জো গিয়া, কেল্লা ফতে হো গিয়া। জোরসে চলো পা মেলিয়ে গা হেলিয়ে, এমনি করে হাত তুলিয়ে দাদরা তালে 1 2 3 পা মিলিয়ে ঢেউয়ের মতন যাই। আজ স্বাধীন এ দেশ আজাদ মোরা, বেহেস্ত না চাই। আজ বেহেস্ত না চাই, আজ বেহেস্ত না চাই, আজ বেহেস্ত না চাই, আজ বেহেস্ত না চাই, আজ বেহেস্ত না চাই। ধন্যবাদ সবাইকে, অনেক বন্ধুরা যুক্ত হয়েছেন। রওশন জাহান আপু, অনেক ভালো লাগা আপু, এক সমুদ্র ভালোবাসা দিয়েছেন আমাকে, অনেক ধন্যবাদ আপু। শামীম মিঠু, প্রতিভা প্রকাশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আয়োজনের সাথেই থাকুন। অবশ্যই চমৎকার আয়োজন করছেন আপনারা, আপনাদের এই আয়োজনের সাথে আমরা সবাই আছি এবং থাকবো নিশ্চয়ই। অনেকেই আবৃত্তি করেছেন, অনেকেই প্রশংসা করছেন আসলে আবৃত্তির, আমি অনেক অনুপ্রাণিত হয়েছি। বনি কয়াল, সুন্দর ছন্দ। রওশন জাহান আপু অনেকবার লিখেছেন, অনেক প্রশংসা করেছেন। সুরাইয়া ইয়াসমিন হীরা, শুভেচ্ছা ও শুভকামনা, অনেক সুন্দর আবৃত্তি আপু। ভীষণ অনুপ্রাণিত হয়েছি আপনাদের এই চমৎকার কমেন্টগুলো পড়ে। আপনারা আশা করছি আমার সাথেই থাকবেন, আমি আছি আরও কিছুক্ষণ আপনাদের সাথে। এবারে আমি যে কবিতাটি আপনাদের শোনাবো সেটি হলো অত্যন্ত চমৎকার একটি কবিতা, মানবতা বোধের একটি কবিতা। শামসুর রাহমানের পান্থজন কবিতাটি শোনাবো। বেশ ছোট্ট একটি কবিতা, কিন্তু কবিতাটির ভাবার্থ খুবই টাচি, আমার ভীষণ ভালো লাগে এবং আমি আশা করছি আপনাদেরও ভালো লাগবে। কবিতাটি পান্থজন, শামসুর রাহমান। বহু পথ হেঁটে ওরা 5 জন গোধূলিতে এসে বসে প্রবীণ বৃক্ষের নিচে, ক্লান্তি মুছে নিতে। গাছের একটি পাখি শুধায় ওদের, বলো তো তোমরা কারা? প্রশ্ন শুনে পান্থজন ঝুঁকে পড়ে নিজের বোধের কাছে। বলে একজন, হিন্দুত্বের প্রতি আজন্ম আমার টান। দ্বিতীয় জনের কণ্ঠ বাঁশির মতন বাজে এবং তৃতীয় জন বলে, আমি বৌদ্ধ হীনযান। চতুর্থ পথিক করে উচ্চারণ, আমার ঈমান করেছে অর্পণ, আমি খোদার আরশে, আমি তো মুসলমান। পঞ্চম পথিক খুব কৌতূহল বসে, কুড়িয়ে পতঙ্গ এক, বলে স্মিত স্বরে, আমি তো মানব সন্তান, আমি তো মানব সন্তান। ধন্যবাদ। আসলেই তো আমরা সবাই মানুষ,
আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বারবারই আমাদের এই কথাটি স্মরণ করিয়ে দিয়েছেন যে আসলে গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গাহি সাম্যের গান। আমরাও সেই সাম্যের গান গেয়ে পথ চলছে। মঈন মুরসালিন ভাইয়া লিখেছেন সুকুমার রায়ের কবিতা শুনতে চাই। সুকুমার রায়ের একটি কবিতা আমার ভীষণ পছন্দের, যদিও আজকে কবিতাটি আমার ইয়েতে ছিল না, তারপরেও আমি চেষ্টা করছি কবিতাটি শোনাতে। ভীষণ জনপ্রিয় কবিতাটি, জীবনের হিসাব কবিতাটি, সুকুমার রায়ের কবিতা জীবনের হিসাব। বিদ্যে বোঝাই বাবু মশাই, চড়ি শখের বোটে, মাঝিরে কন বলতে পারিস সূর্যি কেন উঠে, চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে। বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফ্যাল ফেলিয়ে হাসে। বাবু কহেন সারা জনম মরলি রে তুই খাটি, জ্ঞান বিনা জীবনটা তোর চারি আনায় মাটি। খানিক বাদে কহেন বাবু, বল তো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে। বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি। মাঝি সে কয়, আরে মশাই অত কি আর জানি। বাবু কহেন, এই বয়সে জানিস নেও তাকে, জীবনটা তোর নেহাত খেলো অষ্ট আনায় ফাঁকি। আবার ভেবে কহেন বাবু, বল তো ওরে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চুরু। বল তো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন। মূর্খ বলে, আমায় কেন লজ্জা দেছেন হেন। বাবু কহেন, বলবো কি আর, বলবো তোরে কিতা, দেখছি এখন জীবনটা তোর 12 আনাই বৃথা। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে। বাবু দেখেন নৌকুখানি ডুবলো বুঝি দুলে। মাঝিরে কন, এ কি আপদ, ওরে ও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকো এবার, মরবো নাকি আজি। মাঝি শুধায়, সাঁতার জানো? মাথা নাড়েন বাবু। মূর্খ মাঝি বলে, মশাই এখন কেন কাবু, বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে, তোমার দেখি জীবন খানা 16 আনাই মিছে। ধন্যবাদ সবাইকে। মঈন মুরসালিন ভাইয়া মুগ্ধ হলাম লিখেছেন, আমিও অনেক ভালো লাগছে আমারও আপনাদের সাথে এই সময়টুকু দিতে পেরে। স্নিগ্ধা ব্যানার্জি, আমার খুব প্রিয় একটি কবিতা। হালিম নজরুল ভাইয়া, সবাই মানুষ নিশ্চয়ই। পাপিয়া সুলতানা পান্না, আমার এখানে নেটওয়ার্ক প্রবলেম থাকায় মজাটাই নষ্ট হচ্ছে, শুভকামনা রইল আপনের জন্য। আপু তোমার জন্য অনেক শুভকামনা। আসলে এই প্রোগ্রামটাতে থেকেই যায়, এটা আমরা চাইলেও পরবর্তীতে সবাই দেখতে পারবো। অপরাজিতা কৃত্তি, খুব ভালো হচ্ছে প্রোগ্রাম, ধন্যবাদ আপু। স্নিগ্ধা ব্যানার্জি, ভীষণ ভালো লাগছে, আরও অনেকে আমাদের সাথে দেখছেন। হালিম নজরুল ভাইয়া, চমৎকার একটা আবৃত্তি হলো, ভীষণ খুশি হলাম। পাপিয়া সুলতানা আপু আবার লিখেছেন, মুগ্ধতা অনাবিল আবেশ জড়ানো, কবি নজরুলের কান্ডারি হুঁশিয়ার শুনতে চাই। আপু আমার হয়েছে কি, আমি যতগুলো কবিতা পড়বো আমার প্রত্যেকটা কবিতা
মুখস্থ। আমার এটা একটা আমার সমস্যা, আমি মুখস্থ না হলে দেখে কবিতা পড়তে পারি না। যে কবিতাটা একটা লাইন দেখতে যাই সেখানে মানে আমার কবিতাটাই গোলমাল হয়ে যায়। আজকেও আপনাদের সামনে আমি যে কবিতাগুলো পরিবেশনের জন্য পরিবেশন করব প্রস্তুতি নিয়ে এসেছি, প্রত্যেকটা কবিতাই আমার মুখস্থ আর কি। তো যে কারণে কবিতাটা মুখস্থ না থাকলে পুরোপুরি আমি আমার আমার নিজেকে ঢেলে আমি সাজাতে পারি না আপু, এটাই হলো আমার একটা সমস্যা আর কি, কি বলবো। তো যাই হোক, নিশ্চয়ই শোনাবো। পর সব শেষে চেষ্টা করব আমি কবিতাটি শোনাতে। এবারে আমি রফিক আজাদের যদি ভালোবাসা পাই কবিতাটি শোনাবো। আসলে আমাদের প্রত্যেকের প্রত্যাশাটাই এরকম, ভালোবাসা মানুষের জীবনকে বদলে দিতে পারে। তাই প্রত্যেকেই ভালোবাসার পিয়াসী, ভালোবাসার তিয়াসী। আমাদের জীবন ভালোবাসায় পরিপূর্ণ হোক, সবার জন্য এই শুভকামনা রইল। পড়ছি যদি ভালোবাসা পাই, কবি রফিক আজাদ। যদি ভালোবাসা পাই আবার সূত্রে নেব জীবনের ভুলগুলি। যদি ভালোবাসা পাই ব্যাপক দীর্ঘ পথে তুলে নেব ঝোলাঝুলি। যদি ভালোবাসা পাই শীতের রাতের শেষে মখমল দিন পাব। যদি ভালোবাসা পাই পাহাড় ডিঙাবো আর সমুদ্র সাঁতরাবো। যদি ভালোবাসা পাই আমার আকাশ হবে দ্রুত শরতের নীল। যদি ভালোবাসা পাই জীবনে আমিও পাব মধ্য অন্তমিল। যদি ভালোবাসা পাই আবার শুধরে নেব জীবনের ভুলগুলি। যদি ভালোবাসা পাই শিল্প দীর্ঘ পথে তুলে নেব ছোলাছুলি। সুরাইয়া ইয়াসমিন হীরা, মুখস্থ হলে তো খুব ভালো, এজন্যই ভালো হচ্ছে। ধন্যবাদ আপু। আফতাব মল্লিক একজন লিখেছেন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ থেকে। ইমরান পরশ ভাইয়া লিখেছেন বাহ, মুখস্থ হলে সাবলীল উপস্থাপনা হয়। নিশ্চয়ই ভাইয়া, এটা কবিতা আসলে আবৃত্তির একটা প্রথম শর্তই হলো কবিতাগুলো মুখস্থ করলে আপনি ইচ্ছে মতো নিজের আপন মনের মাধুরী মিশিয়ে যত রকম শিল্প সুধা আছে আপনি পড়তে পারবেন। আর দেখতে গেলে আসলে যারা আমরা আবৃত্তি করি আসলে কবিতাটাকে তো আসলে কবির লেখাটাকে আমরা রূপ রস দিয়ে রং মেখে দর্শকের সামনে তুলে ধরি, সেখানে একটু বিঘ্ন তো অবশ্যই ঘটে আমি বলবো। অনেকেই পারেন, আমি হয়তো আসলে ওরকম এখনো পারি না, চেষ্টা করব। অনেক কবিতা যখন হয়ে যাবে করতে হবে, আর সময় যখন সংকুলান হবে না তখন হয়তো দেখে পড়তে হবে। যাই হোক, সবার জন্য অনেক শুভকামনা। যারা অনুষ্ঠানটি দেখছেন, আমাদের সাথে যুক্ত আছেন, প্রতিভা প্রকাশের সাথে যুক্ত আছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, শুভকামনা এবং অনেক অনেক ভালোবাসা। এই দুঃসময়ে বিস্ময় ছড়িয়ে থাকা এই পরিস্থিতিতে আমরা সবাই কিছুটা সময় অন্তত ভালো থাকি, কিছুটা সময় কবিতার সাথে থাকি। আমাদের আমাদের মন থেকে যত রকম হতাশা আছে, ব্যর্থতা আছে, আমরা ভুলে গিয়ে সাহিত্য চর্চায় নিয়োজিত হই, আমাদের সময়টা অনেক ভালো কাটবে। এবারে আমি যে কবিতাটি পড়ব সেটি শুভ দাশগুপ্তের একটি কবিতা, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, বাসে ট্রেনে ট্রামে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন। আর আরও অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন, স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন। আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে, বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মাড়ানো
আপনার ধর্মে নিষিদ্ধ। রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি। সুসজ্জিত বিছানায় যার জন্যে অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য। আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে। আসামের চা বাগানের ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্যরাতে। ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর। আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে, ভিক্টোরিয়ার সবুজে, কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে। ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো পথের দুধারে ছুঁড়ে ফেলে দিয়ে আপনার সুসজ্জিত গাড়ি এগিয়ে যায় শহরের পথে শুভ বিবাহ সম্পন্ন করতে। কোণে দেখা আলোর গোধূলিতে দাঁড়িয়ে থাকা আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে। এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না। অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান। চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে, আত্মজকে। আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে। এই যে আপনি আপনি আপনারা আপনারা আমার জন্য অনেক করেছেন। সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন। আবার প্রকৃতি বলে আদিক্ষেতাও করেছেন। আবার ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে পথের ধারে দাঁড় করিয়েও দিয়েছেন। আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে। একদিন হয়তো, হয়তো একদিন, হয়তো অন্য কোনো একদিন আমার দুহাতে ঝলসে উঠবে সেই খড়গ। খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পেট। দু চোখে জ্বলবে ভীষণ আগুন। কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি। দুহাতে ঝলসে উঠবে সেই খড়গ। দুপায়ের নুপুরে বেজে উঠবে রণদুন্দুবি। নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ। আতঙ্কে স্তব্ধ হয়ে দেবতারাও বলতে থাকবেন মহামেঘপ্রভাং গৌরাং মুক্তকেশিং চতুর্ভুজাং কালিকাং দাক্ষিণাং মুন্ডুমালা বিভূষিতাং মহামেঘপ্রভাং ঘোরাং মুক্তকেশিং চতুর্ভুজাং কালিকাং দাক্ষিণাং মুন্ডুমালা বিভূষিতাং। বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো। আর আমার এগিয়ে যাওয়ার পথের দুপাশে ছটফট করতে থাকবে অসংখ্য মুন্ডহীন দেহ। সমাজের দেহ, প্রগতির দেহ, সভ্যতার দেহ, উন্নতির দেহ। আমি সেই মেয়ে। একদিন হয়তো, হয়তো একদিন, হয়তো অন্য কোনো একদিন, হয়তোবা, হয়তোবা। ধন্যবাদ। পাপড়ি দত্ত, দারুণ। হ্যাঁ, ধন্যবাদ প্রিয়। সুরাইয়া ইয়াসমিন, ছোটবেলার কবিতা আবৃত্তির কথা মনে পড়ে গেল জীবনের হিসাব কবিতাটি শুনে। আসলে এই কবিতাটি আমরা ছোটবেলায় মোটামুটি অনেকেই পড়েছি। অনেকে আমার সাথে যুক্ত হয়েছেন, অনেকে যুক্ত হয়েছেন। মেঘলা জান্নাত আপু, শুনছি, দেখছি, আলহামদুলিল্লাহ। ভালো লাগছে বন্ধু তোমাকে পেয়ে, সাথে থেকো। এসকে মইনুল ইসলাম, খুব সুন্দর আবৃত্তি শুনছি। ধন্যবাদ ভাইয়া। আমি আসলে প্রত্যেকের কমেন্টগুলোর উত্তর দেব প্রোগ্রাম শেষ হলে ইনশাল্লাহ। এখন একটু দেখে যাচ্ছি। মেঘলা জান্নাত আবারও লিখেছেন চমৎকার উপস্থাপন আপনি। ধন্যবাদ প্রিয়।
মঈন মুরসালিন ভাইয়া লিখেছেন মজার। রওশন জাহান আপু বারবারই লিখছেন চমৎকার। আপু আপনি বরাবরই আসলে আমিও আপনার ভীষণ ভক্ত। আপনি আমাকে বরাবরই উৎসাহ অনুপ্রেরণা দিয়ে থাকেন। আসলে সত্যি কথা বলতে কি, আমরা যারা এই অঙ্গনে কাজ করি কিংবা বাচিক শিল্পটা নিয়ে আমরা কাজ করি, আমাদের সবটুকু শক্তি সাহস কিন্তু অডিয়েন্স, আপনারা যারা শুনছেন। আমি কিন্তু আপনাদেরকে সামনে দেখছি, স্ক্রিনে দেখতে পাচ্ছি, দেখি যেন আমার কাছে ভালো লাগছে, আমার মনটা ভরে গেছে, আমি হেসে হেসে কবিতাগুলো পড়ছি। যদি কেউ না থাকতেন, আমার কিন্তু এই কবিতা পড়ার জন্য যে এনার্জিটুকু দরকার সেটা কিন্তু আমার কখনোই আসতো না। অতএব আমাদের সবটুকু শক্তি অডিয়েন্স কিংবা এই যে দর্শক বন্ধুরা যারা আছেন, যে কারণে আমি বারবার আমার সাথে যে দর্শক বন্ধুরা যুক্ত হয়েছেন কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের সবার প্রতি। মোজাম্মেল হোসেন ভাইয়া আমাদের সাথে যুক্ত হয়েছেন, চমৎকার পরিবেশন, ধন্যবাদ ভাইয়া, সাথেই থাকেন। অনেকগুলো কবিতা পড়েছি, আমি একটু সময়ের সাথে দেখে নেই। মোটামুটি আরও একটু প্রিপারেশান আছে, আপনারা যদি আমার সাথে থাকেন হয়তো আরও কিছু কবিতা আমি পড়ব। এবারে একটু দ্রোহের পর একটু প্রেমের কবিতা পড়ি। এবারে আমি নির্মলেন্দু গুণের চমৎকার একটি কবিতা যাত্রাভঙ্গ কবিতাটি পড়ে শোনাচ্ছি। হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই, দুইকে আমি এক করি না, এককে করি দুই। হেমের মাঝে শুই না যবে, প্রেমের মাঝে শুই, তুই কেমন করে যাবি? পা বাড়ালে পায়ের ছায়া, আমাকেই তুই পাবি। তবুও তুই বলিস যদি যাই, দেখবি তোর সম্মুখে পথ নাই। তখন আমি একটু ছোঁব, হাত বাড়িয়ে জড়াবো তোর বিদায় দুটি পায়ে। তুই উঠবি আমার নায়ে, আমার বৈতরণী নায়ে। নায়ের মাঝে বসবো বটে, নায়ের মাঝে শুব, হাত দিয়ে তো ছোবো না মুখ, দুঃখ দিয়ে ছোঁব। তুই কেমন করে যাবি, তুই কেমন করে যাবি? কাউকে যেতে দেব না, সবাইকে ধরে রাখবো। আসলে একসাথে থাকবো, একসাথে চলবো, তবেই তো জীবনের পরিপূর্ণতা। বিচ্ছিন্নতার মধ্যে তো আসলে কোনো সুখই নেই। সাবিনা সিরাজ লিখেছেন, বা খুব সুন্দর আয়োজন, খুব সুন্দর হয়েছে আবৃত্তি, ধন্যবাদ সাবিনা সিরাজ। এখন কমেন্টস লিখতে পারছি, গ্রুপে জয়েন হলাম তাই। হ্যাঁ, ধন্যবাদ। অবশ্যই প্রতিভা প্রকাশ গ্রুপের সাথে যুক্ত থাকেন। আপনি নিজেও একজন বাচিক শিল্পী, অনেক শুভকামনা আপনার জন্য। অপরাজিতা কৃত্তি লিখেছেন, সবসময়ই খুব ভালো অনুষ্ঠান হয় এই প্রতিভা প্রকাশ চ্যানেলে, ধন্যবাদ আপু। সাবিনা সিরাজ আবারও লিখেছেন, অসাধারণ আবৃত্তি আপু, ধন্যবাদ ও কৃতজ্ঞতা যারা সাথে আছেন, ছিলেন এবং থাকবেন, এবং যারা পরবর্তীতে এই প্রোগ্রামটি দেখবেন। এবারে সুনীল গঙ্গোপাধ্যায় খুব জনপ্রিয় একটি কবিতা, পাহাড় চূড়ায়। অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি। পাহাড় স্থাণু, নদী বহমান, তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম। কারণ নদীটা অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছেলেবেলায়
বেশ ছোট্ট খাট্ট ছিমছাম একটা দ্বীপ ছিল আমার। সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবে দ্বীপটি ছিল আমার বড় প্রিয়। আমার যৌবনে দ্বীপটিকে আমার কাছে মাপে ছোট মনে হলো। প্রবহমান ছিপছিপে তন্নি নদীটি বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস, খুব জিতেছিস তো মায়েরি। তখন আমি জয়ের আনন্দে বিহ্বল হতাম। তখন আমি সত্যি ভালোবাসতাম নদীটিকে। নদী আমার অনেক প্রশ্নের জবাব দিত। যেমন, বলো তো আজ সন্ধেবেলা বৃষ্টি হবে কি না? সে বলতো, আজ এখানে দক্ষিণ গরম হাওয়া, শুধু একটা ছোট্ট দ্বীপে বৃষ্টি, সে কি প্রবল বৃষ্টি। আমি সেই দ্বীপে আর যেতে পারি না। সে জানতো, সবাই জানে, শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব। তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়, একেবারে চূড়ায়। আমার মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরাচরের তীব্র নির্জনতা। আমি ঈশ্বর মানি না, তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না। এখানে আমার কণ্ঠস্বর কেউ শুনতে পাবে না। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী। এখানে আমি একা, এখানে আমার কোনো অহংকার নেই। হে 10 দিক, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। ধন্যবাদ। আসলে এতগুলো কমেন্ট এসেছে, আমি বন্ধুরা, আমি আছি কবির কণ্ঠে কবিতা পাঠ প্রতিভা প্রকাশের ৭৪তম এই আয়োজনে আমন্ত্রিত অতিথি হয়ে। সাথে যারা আছেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবারে আমি যে কবিতাটি পড়ব সেটি হলো প্রেমেন্দ্র মিত্রের একটি কবিতা, চমৎকার একটি কবিতা। দুঃখিত, আমি একটু পানি খেয়ে নিয়ে, আসলে ফ্যান দিতে হবে না। এবারে প্রেমেন্দ্র মিত্রের একটি চমৎকার কবিতা পড়ব, ঝড় যেমন করে জানে অরণ্যকে। ঝড় যেমন করে জানে অরণ্যকে, তেমনি করে তোমায় আমি জানি। দুরন্ত নদীর ধারা যেমন করে দেখে আকাশের তারা, সেই আমার দেখা। স্থির আমি হই না, আমার জন্যে নয় প্রশান্তির পরিচয়। কেমন করে আমি বোঝাই আমার ব্যাকুলতা? বাতি দিয়ে কি হয় বিদ্যুতের ব্যাখ্যা? সাগরের অর্থ মেলে সরোবরে। একটা মানে আছে পালিত পশুর চোখে, আরেকটা মানে বন্য সাপদের বুকে। বৃথাই এ দুয়ের মিল খোঁজা।
চেও না আমায় বশ করতে, সহজ করতে। আমি থাকি আমার উত্তমতায়। কে জানে, হয়তো আমার জানাই সত্যিকারের জানা। দুলে না উঠলে আকাশের বুঝি মানে হয় না? তুমি আমার আকাশ, আমার দুরন্ত স্রোতে কম্পমান তোমার পরিচয়। তুমি আমার অরণ্য, আমার ঝঞ্ঝা বেগের প্রশ্রয় ও উদ্দামতা। ধন্যবাদ বন্ধুরা। পাপড়ি দত্ত, সমৃদ্ধ হচ্ছি। ধন্যবাদ প্রিয় সাবিনা সিরাজ। খুব সাবলীল ও পরিচ্ছন্ন উপস্থাপন, অনেক অনেক খুশি হলাম। আশরাফ আলী চারু, চমৎকার আয়োজন। ধন্যবাদ প্রিয়, ভীষণ ভালো লাগলো। এবার আমি যে কবিতাটি পড়ব সেটি হলো জীবনানন্দ থেকে পড়ব। এটিও এটিও সবার খুব পরিচিত এবং জনপ্রিয় একটি কবিতা, আমি যদি হতাম। আমি যদি হতাম বনহংস, বনহংসী হতে যদি তুমি, কোনো এক দিগন্তের জল সিঁড়ি নদীর ধারে, ধান ক্ষেতের কাছে, ছিপছিপে স্বরের ভেতর এক নিরালা নেড়ে, তাহলে আজ এই ফাল্গুনের রাতে ঝাউয়ের শাখার পেছনে চাঁদ উঠতে দেখে আমরা নিম্নভূমির জলের গন্ধ ছেড়ে আকাশের রূপালী শস্যের ভেতর গা ভাসিয়ে দিতাম। তোমার পাখনায় আমার পালক, আমার পাখায় তোমার রক্তের স্পন্দন। নীল আকাশে খই ক্ষেতের সোনালি ফুলের মতো অজস্র তারা, শিরীষ বনের সবুজ রোমস নীড়ে সোনার ডিমের মতো ফাল্গুনের চাঁদ। হয়তো গুলির শব্দ, আমাদের তীর্যক গতির স্রোত, আমাদের পাখায় পিষ্টনের উল্লাস, আমাদের কণ্ঠে উত্তর হাওয়ার গান। হয়তো গুলির শব্দ আবার, আমাদের স্তব্ধতা, আমাদের শান্তি। আজকের জীবনের এই টুকরো টুকরো মৃত্যু আর থাকতো না, থাকতো না আজকের জীবনের টুকরো টুকরো সাধের ব্যর্থতা ও অন্ধকার। আমি যদি বনহংস হতাম, বনহংসী হতে যদি তুমি, কোনো এক দিগন্তের জল সিঁড়ি নদীর ধারে, ধান ক্ষেতের কাছে, ছিপছিপে স্বরের ভেতর এক নিরালা নীড়ে। ধন্যবাদ বন্ধুরা, সুন্দর সুন্দর কবিতা ও তার অপূর্ব পরিবেশন এসকে মনিরুল ইসলাম ভাইয়া লিখেছেন। সুপান্থ মিজান, মিষ্টি আপুর মিষ্টি কণ্ঠ। ধন্যবাদ ভাইয়া। আমরা দেখতে দেখতে আসলে প্রায় 1 ঘন্টা সময় কাছে চলে এসেছি। আমি আমার শেষ পরিবেশনায় যাব। আমি রবীন্দ্রনাথ দিয়ে শেষ করব এবং খুব মজার একটি কবিতা রবীন্দ্রনাথের, সবার ভালো লাগবে আশা করছি। রবীন্দ্রনাথের বোঝাপড়া কবিতাটি করব। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না যে। কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা যে তোমারও ভাই, কতকটা এই ভবের গতিক, সবার তরে নহে সবাই।
তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম। তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম? মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তেকে পাঁজরগুলো উঠল কেঁপে আর্তরাবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি, সেইটে সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারুর ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি? তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর থেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি, মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুজে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তা চলে বসে বসে। আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুড়ুল মারো। দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটে কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গে এক রকমে করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো। ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। ধন্যবাদ। যতন দেবনাথ দাদা লিখেছেন, বৈচিত্র্য বৈভবে সমৃদ্ধ আয়োজন প্রতিভা প্রকাশের। ধন্যবাদ। মঈন মুরসালিন, নাফে নজরুল, ইমরান পরশ সহ সকলকে ধন্যবাদ জানিয়ে দিচ্ছি এবং আমিও ধন্যবাদ জ্ঞাপন করছি। আর সুপান্থ মিজান ভাইয়া আবারও লিখেছেন, অনেক অনেক ভালো লাগলো আবৃত্তিগুলো। অরুণ শীল লিখেছেন, উপস্থাপনা ভীষণ সুন্দর। ধন্যবাদ প্রিয়। শামিমা মিথু লিখেছেন, সত্যি অনেক সুন্দর আয়োজন। সুরাইয়া ইয়াসমিন হীরা লিখেছেন, সত্যি সত্যি অনেক সুন্দর আবৃত্তি করলেন আপু, অনেক অনেক অভিনন্দন। সত্যি আমারও ভীষণ ভালো লেগেছে। অনেকগুলো মুখ আমি স্ক্রিনে দেখতে পেয়েছি, অনেকগুলো কমেন্ট আমার কাছে আছে যেগুলো আমি পরবর্তীতে দেখে নিব। বন্ধুরা, আমি
কবি কণ্ঠে কবিতা পাঠ অনুষ্ঠানের শিরোনাম ছিল। আমি তাই আমার নিজের লেখা একটি কবিতা দিয়ে আজকের আয়োজন শেষ করব। শোকের মাস, বাঙালির জীবনের সবচেয়ে কলঙ্কিত অধ্যায় আগস্ট মাস, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি আমার এই কবিতাটি পড়ছি। আমার কবিতার শিরোনাম আমাকে তুমি ক্ষমা করো পিতা। কবিতাটি আমার নিজের লেখা। আমাকে তুমি ক্ষমা করো পিতা, আমি সেই বিশ্বাসঘাতক বাঙালি জাতি, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যাকে তুমি দিয়েছিলে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি, দিয়েছিলে স্বাধীনতার স্বাদ, লাল সবুজ পতাকা, একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বিনিময়ে আমি তোমাকে নৃশংস পশুর মতো নির্মমভাবে হত্যা করেছি। লজ্জায় আর অনুশোচনায় আমি আজ দগ্ধ, শোকাহত। আমাকে তুমি ক্ষমা করো পিতা। তোমার অনুপস্থিতি আজ তোমার কথা বেশি মনে করিয়ে দেয় সেই ভয়াল কাল রাতের স্মৃতি। রাতের নিস্তব্ধ নীরবতা ভেঙে মসজিদে মসজিদে ধ্বনিত হচ্ছিল ফজরের আজান। পাষণ্ড হায়ানারা দানবের মতো ঝাঁপিয়ে পড়েছিল তোমার আর তোমার পরিবারের উপর সেই পরিকল্পিত নারকীয় হত্যাকাণ্ড চালাতে। এমনই ভাগ্যাহত জাতি আমি, নিজ হাতে তোমাকে হত্যা করেছি। আমাকে তুমি ক্ষমা করো পিতা। কেউ বলে ক্ষণজন্মা নক্ষত্র তুমি, কেউ বলে দেবতা মহান পুরুষ, কেউ বলে মুক্তির পথ প্রদর্শক, কেউ বলে জাতির জনক। সীমাহীন আকাশের মতোই তোমার বিশালতা, আমি যেদিকেই তাকাই তোমাকেই পাই, কিছুতেই তোমাকে ভুলতে পারি না। আমাকে তুমি ক্ষমা করো পিতা। কালকে অতিক্রম করে তুমি কালোত্তীর্ণ হয়ে আছো বাঙালি জাতির হৃদয়ে। ধ্রুবতারার মতো জল জলে তোমার নাম কোটি কোটি প্রাণে উচ্চারিত হয় অবিরাম। টুঙ্গিপাড়ার সেই আলপথ, কেরোসিন আলোর ওই গ্রামগুলো, গলির মোড়ের ওই যে বটগাছটা আজও তোমার অপেক্ষায় পথ চেয়ে আছে। তোমার জন্যে কাঁদতে কাঁদতে থেমে যায় নদীর পথ চলা, ফুল পাখি লতা পাতা, শহীদ মিনার আর আর সেই রেস কোর্স ময়দান। যদি একবার ফিরে আসতে, একবার দেখতে তোমাকে হারিয়ে বাঙালি আজ বড়ই দিশেহারা। আমাকে তুমি ক্ষমা করো পিতা, ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। ধন্যবাদ বন্ধুরা যারা এতক্ষণ সাথে ছিলেন, সবার প্রতি আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রতিভা প্রকাশের এই ফেসবুক লাইভের নিয়মিত এই আয়োজনকে সাধুবাদ জানাচ্ছি। সবাই জন্য অনেক শুভকামনা, আশা করি সবাই ভালো থাকবেন। অনেক অনেক শুভকামনা রইল, আবারও দেখা হবে। সেই সাথে অনেক শুভকামনা প্রতিভা প্রকাশের প্রতি। ধন্যবাদ সবাইকে।